সাজিন এবং নয়নতারার শপিং সবার শেষে করা হবে। সবাই যখন কাপড় পছন্দ করতে ব্যস্ত, তখন আয়ান সবার আড়ালে আদ্রিকার কাছে আসে। আদ্রিকার কানের কাছে গিয়ে বলে উঠল, তুমি শুধু বাড়িতে পরার জন্য সিম্পল কিছু টপস, জামা, ওয়ান পিস নাও। আর সুন্দর দেখে কিছু গাউন নাও, যাতে সেটা পরে আমার সাথে আমেরিকার আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারো। এখানে তো তেমন সুন্দর শাড়ি পাবে না, তবে তোমার বিয়েতে পরার জন্য আমি তোমার জন্য বিশেষ কিছু রেখেছি। আদ্রিকা মাথা নাড়ল, যার অর্থ সে আয়ানের কথা শুনবে। সবার কেনাকাটা শেষ হলে সবাই একসাথে ব্রাইডাল কালেকশনের দিকে যায়। প্রথমে নয়নতারার জন্য সুন্দর ব্রাইডাল গাউন পছন্দ করতে শুরু করে। আসলে আয়ান আর আদ্রিকা বাংলাদেশ থেকে মেহেন্দি আর হলুদ অনুষ্ঠানের জন্য নয়নতারা আর খুব খুব সুন্দর শাড়ি আর অর্নামেন্টস এনেছেন। আসলে এই দেশে শাড়ি পাওয়া গেলেও তেমন ভালো মানে হয় না। এমনকি অনিমা চৌধুরী নিজেও তার পরনের শাড়ি বাংলাদেশ থেকে আনিয়ে নেন। তবে বিয়ের দিন অনুষ্ঠানে আমেরিকা সহ চেনা জানা অনেকে থাকবে। এই কারণে বিয়ের দিন পোশাকে তারা এ দেশের কালচারই নেবে। অবশেষে অনেক যাচাই বাছাই করে নয়নতারার জন্য অনেক সুন্দর একটা বল গ্রাউন্ড পছন্দ করা হলো। একটি চমৎকার সাদা বল গ্রাউন্ড, যা রানের মতো আভিজাত্য ভরা। পুরো গ্রাউন্ডটি চকচকে, শুষ্ক, নিখুঁত কাজ এবং সিকুন দিয়ে সজ্জিত। সিলিউটটি এমনভাবে নকশা করা যা পরিধানকারীকে রাজকীয় সৌন্দর্য মূর্তি প্রতীক গড়ে তোলে। গ্রাউন্ডটির বুকে অংশটি গভীর ভিনেক ডিজাইনের, যা পুরো শরীরে আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছে। লম্বা হাতে নেট, ওপরে শুষ্ক লেস ও পুঁতির কাজ করা, যা হাতাগুলোতে রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। গ্রাউন্ডটির কোঁকচানো স্কার্টটি অত্যাধিক স্তরপূর্ণ এবং জরি ও পুঁতির কাজ দিয়ে অলঙ্কৃত, যা আলো ঝলমল করে। সাদা রঙের এই চমৎকার বল গ্রাউন্ডটি সবার খুব পছন্দ হলো। একই রকমভাবে সাজিনের জন্য কেনা হলো সাদা রঙের একটা উজ্জ্বল এবং স্টাইলিশ ব্লেজার, যা ফিটিংয়ের দিক থেকে নিখুঁত। ব্লেজারটি একটি কালো ব্রো টাইপের সাথে পরতে হবে, যা সাদা ব্লেজারের সাথে চমৎকার কন্ট্রাস্ট তৈরি করতে হবে। যা সাদা ব্লেজারের সঙ্গে চমৎকার কন্ট্রাস্ট তৈরি করবে। পোশাকটি কালো প্যান্টটি স্টোন কাট। পোশাকটির কালো প্যান্টটি স্ট্রেট করা, যা পরিধানকারীর পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলতে সক্ষম। চকচকে কালো জুতো এর ক্লাসিক লুকে পরিপূরক হিসেবে কাজ করবে, যা পুরো পোশাকের আভিজাত্য ও সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে। যাক, মনের মতো হয়েছে পোশাকগুলো। সব কিছু ভেবেচিন্তে সন্তুষ্ট হয়ে সবাই শপিং মল থেকে বেরিয়ে এলো। শপিং করতে করতে সন্ধ্যা পেরিয়ে গেছে। সবাই যখন গাড়িতে ওঠার জন্য ব্যস্ত, তখন হঠাৎ করে আয়ান বলে উঠল, আর রামিসা, তুই মামুনিদের গাড়িতে চলে যা, আমার আর তোর ভাবির একটু কাজ আছে। রামিসা আর নয়নতারা না বুঝলে হিমেল আর সাজ্জিন যেন বিষয়টা বুঝতে পেরে মিটিমিটি হাসলো। অনিমা চৌধুরী বুঝলেন, তাই তো, ওদের একটু স্পেস দেওয়া দরকার। অনিমা চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। আর আয়ান, পারলে ডিনার করেই বাড়িতে আসিস। আদ্রিকা তো ঘোরাঘুরি করার সুযোগটাই পেল না। কাল তো আবার মেহেন্দি, আরও ব্যস্ত হয়ে যাবে। তার থেকে তোরা একটু ঘোরাঘুরি করে আয়। আয়ান মাথা নাড়ালো আর আদ্রিকা মনে মনে বলল, একটুও লজ্জা নেই। একটুও নেই। আয়ান মনের সুখে ড্রাইভ করছে আর আজ চোখে বারবার আদ্রিকাকে দেখছে। মেয়েটা সকাল থেকে তার সাথে কথা বলছে না। যদিও সে জানে মেয়ে আসলে লজ্জায় হাঁসফাঁস করছে, তাও শুধু একটা রাত আদর করাতে সকাল থেকে চোখ তুলে তাকাচ্ছে না। এটা কেমন কথা? এমন হলে তো আয়ান আর আদ্রিকাকে ছবিও না। যাই হোক, এই মেয়ে আগে লজ্জাটা ভালো করে ভাঙতে হবে, মনে মনে পণ করলো আয়ান। একটু পর আয়ান জিজ্ঞাসা করলো, কোথায় নিয়ে যাচ্ছি জিজ্ঞেস করবে না? আদ্রিকা এবার গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, নিশ্চয়ই কোনো চমৎকার জায়গা নিয়ে যাচ্ছেন। আয়ান মাথা দুলিয়ে বলল। ঠিক বলেছ। একটু পরেই আয়ান বলে উঠল, আদ্রিকা, একটু বাম দিকে জানালা দিয়ে বাইরে দেখো। আদ্রিকা তার কথা মতো বাইরে তাকালো। আয়ান বলল,
ওই যে দেখছো একটা বিশাল বিল্ডিং। এটা তো কোনো প্রতিষ্ঠান মনে হচ্ছে। আয়ান মাথা দুলিয়ে বলল। হ্যাঁ, এটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলে। আমি এখানেই ইকোনমিক্সে পড়াশোনা শেষ করেছিলাম। আদ্রিকা অবাক হয়ে বলল। আপনি এখানে থেকেই পিএইচডি ডিগ্রি নিয়েছেন? জি হ্যাঁ। আদ্রিকা আবারও তাকালো সেই দিকে। ভার্সিটিটা চমৎকার মনে হচ্ছে। বোম্বাই গার্ডেন রেস্টুরেন্টে পা রাখার সাথে সাথে আয়ান আদ্রিকার মন যেন নতুন এক আবেশে ভরে উঠল। রেস্টুরেন্টের অভ্যন্তরে ঢুকে তাদের চোখে পড়ল নরম আলো, ভেসে থাকা একটি সুন্দর সাজানো পরিবেশ, যেখানে প্রতিটি টেবিলের রোমান্টিকতার এক মোহনীয় ছোঁয়া। মৃদু বাঙালি সঙ্গীতের সুরে যেন একটি মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। আদ্রিকা চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। তার চোখে একটা কোমলতা ও উজ্জ্বলতা খেলে গেল। আয়ান তার দিকে লক্ষ্য করল এবং তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আদ্রিকার হাসিতে তার চারপাশ যেন আলোকিত হয়ে উঠল। রেস্টুরেন্টের একপাশে একাধিক ঝাড়বাতি ঝুলছে, যেগুলো রঙিন কাচের ভেতর দিয়ে আলো ছড়াচ্ছে। আর তা আদ্রিকার মুখের ওপর পড়তেই তার চেহারায় এক স্বর্গীয় আভা নিয়ে আসছে। আয়ান আদ্রিকার হাত ধরে মৃদু স্বরে বলল। পছন্দ হয়েছে? আদ্রিকা খুশি মনে বলল। অনেক, খুব সুন্দর জায়গাটা। আয়ান বলল। এখানে বাঙালি খাবার পাওয়া যায় বুঝলে। হালকা কিছু খেয়ে নেই, তারপরে তোমায় আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তারা টেবিলে বসলো। আয়ান আদ্রিকার দিকে গভীরভাবে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চাই। টেবিলের উপরে রাখা মোমের আলোয় দুজনের মুখের ওপর আলোর ছায়া খেলা করছে, আর তারা নিজেদের চারপাশে জগৎ ভুলে একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আকাশের নিচে রেস্টুরেন্টের কাছের জানালার বাইরে দেখতে পাওয়া সূর্যাস্তর রং যেন তাদের মনের গভীরে এক ধরনের উষ্ণতা এনে দেয়। আয়ান মেনু হাতে নিয়ে জিজ্ঞেস করল। কি খাবে তুমি? আদ্রিকা কিছুক্ষণ মেনুর দিকে তাকিয়ে একটু লাজুক হেসে বলল। আপনার যেটা পছন্দ। আয়ান মেনুর পাতা উল্টাতে উল্টাতে কয়েকটি বিশেষ বাঙালি খাবার অর্ডার করলো। খাওয়া শুরু হতেই প্রথমে তাদের সামনে আসলো গরম তন্দুরি রুটি আর মাখা মাখা বাটার চিকেন। আয়ান খাওয়া শুরু করার আগে একটি রুটি তুলে আদ্রিকার প্লেটে দিল। চিকেন পিসও কেটে সযত্নে তুলে দিল, যেন আদ্রিকা ছোট্ট একটা বাচ্চা। আদ্রিকা একটু মুচকি হেসে বলল। আপনি সবসময় এত যত্নশীল কেন? আদ্রিকা একটু মুচকি হেসে বলল। তোমার থেকে শিখেছি। আদ্রিকা মুগ্ধ চোখে চুপচাপ তাকিয়ে রইল আয়ানের দিকে। তার চোখে এক ধরনের গভীর অনুভূতি খেলে যায়, যেন সে এই মুহূর্তগুলোকে হৃদয়ে খোদাই করে রাখতে চায়। মানুষটা হঠাৎ করে বদলে গেল। হঠাৎ করে যেন আদ্রিকার হৃদয়ে কঠোর শক্তপোক্ত একটা জায়গা করে নিয়েছে। ঠিক তেমনি করে আয়ান আদ্রিকার দিকে দৃষ্টি দেখে তার হাতটা আলতো ছুঁয়ে বলে। তুমি ঠিক আছো তো? আদ্রিকা একটু মুচকি হাসি দিয়ে অন্য মনস্ক হয়ে বলে। আপনি অনেক ভালো। আয়ান আরেকবার চিকেন পিস কাটতে কাটতে দুষ্টুমি হাসি দিয়ে বলে। সে কি, সকালে যে বললে আমি আগেই ভালো ছিলাম। আদ্রিকা হুঁশে এলো। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে তাকালো আয়নার দিকে। এই কাকে কি বলছে সে? ইনি তো আগের মতো ভদ্র নেই। আদ্রিকা এমন দৃষ্টিতে আয়ান ফিক করে হেসে ফেলল। আর এক পিস চিকেন আদ্রিকার মুখে তুলে দিল, এরপর নিজেও নিল। ড্রয়িং রুমে বিয়ের সমস্ত শপিং ব্যাগ গুছিয়ে রামিসা আর নয়নতারা বড় করে এক শ্বাস নিল। হিমেল আর সার্জিন ছোপায় বসে পা দুলিয়ে এতক্ষণ ধরে রামিসা এবং নয়নতারার কার্যক্রম দেখে যাচ্ছিল। তাদেরকে এই রকম বড় শ্বাস নিতে দেখে হিমেল বলে উঠল। কি ব্যাপার, এটুকুতেই দম শেষ? রামিসা মুখ কুপচে বলল। আপনি এসবের কি বুঝবেন? কত বড় বড় ভারী ভারী জামা কাপড় দেখেছেন? আবার নয়নতারার আপুর তো আরো অনেক ভারী ভারী ড্রেস। এগুলো গুছানো কম কথা নাকি? ডান হাতে কপালে ঘাম মুছে নয়নতারা এবার বলে উঠল। আরে বাদ দে রে রামিসা, কাদেরকে কি বলছিস তুই? এরা তো শুধু বসে বসে পায়ের উপর পা তুলে খেতে জানে আর ঘুমাতে জানে। আসলে আমাদের উচিত ছিল
ওদের জামা কাপড়গুলো ওদেরকে গুছাতে দেওয়া, তাহলে মজা বুঝতো। রামিসা টেনে টেনে বলল, ঠিকই বলেছ আপু, তবে আমাদের তো আবার দয়ার সাগর, এই জন্য ওদের জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম, কি আর করার। এতক্ষণ সারাদিন চুপ করে থাকলেও এবার রামিসাকে উদ্দেশ্য করে বলল, শালিকা কতটা ভুল বললেন। তোমরা তো শুধুমাত্র এখন গোছানোর সময় পরিশ্রম করছো, আর আমরা যে শপিং মলে তোমাদের সমস্ত বড় বড় ভারী ভারী ব্যাগগুলো কাঁধে করে বয়ে নিয়ে আসলাম সেটা। নয়নতারা বলল। ওটা আমাদের জন্মগত দায়িত্ব, বুঝলে? বলে হিমেল এবং সাজিনের হাতে তাদের ব্যাগগুলো ধরিয়ে দিল। রামিসা বলল, আপু, ভাবি আর ভাইয়ার জামা কাপড়ের ব্যাগগুলো আমি ওদের রুমে রেখে আসি। হ্যাঁ, তাই করো। বিছানার পাশে রেখো, পরে ভাবি এসে গুছিয়ে রাখবে। রামেশা মাথা নাড়িয়ে 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে উপরে উঠে গেল, কিন্তু বেখেয়ালে নিজের ফোনটা ড্রয়িং রুমে টেবিলে রেখে গেল। সাজিস মাথা নাড়িয়ে বলল, অনেক ধকল গেল আমার ওপর দিয়ে। চলো হিমেল, আমরা একটা জবরদস্ত ঘুম দেই। নয়নতারা শুনে মুখ ভ্যাংচালো, এরপর বলল, আগে না, এখন রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, ডিনার করে ঘুমাও। আমি দেখি মম আর মামিকে ডেকে আনি। সাজিন এবং নয়নতারা তাদের ব্যাগগুলো হাতে নিয়ে নিজের ঘরে পা বাড়ালো। নয়নতারা যাওয়ার সময় বলে গেল, তুমি ফ্রেশ হয়ে নাও, একটু পরে ডিনার করতে হবে, তারপর পরিশ্রম নিও। হিমেল মাথা ঝাঁকালো। সবাই চলে গেলে হিমেল নিজেও তার ঘরের দিকে পা বাড়াতে গেলে চোখ গেল ড্রয়িং রুমের টেবিলে থাকা ফোনের ওপর। হিমেল ফোনটা হাতে নিল, উল্টে পাল্টে দেখলো ফোনের কভারে বিটিএস জাঙ্কুর ছবি দেওয়া। হিমেল নাক কুকচে বলল, এই ফোন নিশ্চয়ই ওই পটলের নানির। সে ছাড়া তো কেউ এখানে বিটিএস আর্মি নয়। হিমেল ফোনটা নিয়ে পা বাড়াতে গেলেও ফোন থেকে কলেজ রিংটোন বেজে উঠল। হিমেল কৌতূহলবশত দেখল যে কে কল করেছে, কিন্তু আজব ব্যাপার হলো কলটা ইমো থেকে আসছে, আর নাম্বারটা শুধুমাত্র লাভ ইমোজি দিয়ে সেভ করা। হিমেলের কুকচেনো ভুরু আরও কুকচে গেল। ব্যাপারটা কি? লাভ ইমোজি কেন? গোয়েন্দারি করার উদ্দেশ্যে হিমেল অনুমতি না নিয়ে রামিসার কলটি ধরল। তখনই অপ্রান্ত থেকে বলতে শোনা গেল। হিমেলের চোখটা বড় বড় হয়ে গেল। সে এভাবে বলল, কে বলছেন? অপরিচিত কণ্ঠস্বর অপর প্রান্তের ব্যক্তিটি ফোন কেটে দিল। হিমেল অবাক হয়ে গেল, কারণ তার কেন জানি কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। আর সবচেয়ে বড় কথা, লোকটা রামিসাকে জান বলে সম্বোধন করেছে। আর কিছু না ভেবে হিমেল কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সেই ব্যক্তির নাম্বারটা ভালো করে দেখল। কেন যেন চেনা চেনা লাগছে খুব। চোখ বন্ধ করে অনেক চিন্তা ভাবনা করার পর হিমেল যখন বুঝতে পারল এই নম্বরটি কার, তখন তার চোখ ফটাফট খুলে ফেলল। কিছু একটা ভেবে সে তার কপালে আঙুল ঘষে বিড়বিড় করে বলল, সাব্বাস, অসাধারণ। এরা 2 ভাই বোনের তো দেখছি চকচক করা সোনার প্রতি বেশি আকর্ষণ। খুঁজে খুঁজে সব হারামি মাকাল ফলকেই এরা পছন্দ করে। দুটোই এক, কেউ কারো থেকে পিছিয়ে নেই। বলে হিমেল বড় বড় পায়ে রামেসার ঘরের দিকে পা বাড়ালো। আয়ান আর আদ্রিকা খাওয়ার পরে ডেজার্ট হিসাবে তারা মিষ্টি মিষ্টি গোলাপ জামুন আর কুলফি খেয়ে রেস্টুরেন্টের থেকে বেরিয়ে আসে। গাড়ির কাছে এসে আদ্রিকা বলে উঠল, আজকে রাতটা বিশেষ মনে হচ্ছে, তাই না? আয়ান একটু হাসি দিয়ে বলে, বিশেষ তো হবেই, কারণ আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটার সাথে এখানে আছি। এর থেকে সুন্দর বিশেষ আর কি হতে পারে? আদ্রিকা একটু লজ্জা পেয়ে বলল, আমরা কি এখন বাড়ি ফিরবো? এখনই? আরও কত কাজ বাকি আছে জানো। এখন তোমাকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আদ্রিকা অবাক হয়ে বলল। আরও? আয়ান মাথা নেড়ে বলল, ये तो ट्रेलर है, पिक्चर अभी भी बाकी है मेरे पत्नी। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি রামিসা। হিমেলের অগ্নিঝরা কণ্ঠে ঘাবড়ে যায় রামিসা। ওই সময় হিমেল কোনো কথাবার্তা ছাড়াই রামিসার ঘরে হুড়মুড় করে ঢুকে যায়। হিমেলকে এইভাবে আসতে দেখে রামিসা বলে ওঠে, আশ্চর্য,
আপনি তো বড় অদ্ভুত মানুষ। একটা মেয়ের ঘরে নক করে ঢুকতে হয়, জানেন না? তাও আপনি আমার রুমে ঢুকেছেন, সাহস তো কম না? এসব কথাকে পাত্তা না দিয়ে হিমেল শুধুমাত্র জিজ্ঞেস করে, তুমি তুমি রাজীবকে চেনো? এই একটা প্রশ্নেই রামিসার বুকটা ধক করে ওঠে। হিমেল আবারও দ্বিতীয়বারের মতো ধমকে বলল, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করছি রামিসা, আনসার মি, ড্যামেজ। ওর সাথে তোমার সম্পর্ক কি? রামিসা খুব ভালো করে জানে সে হিমেল যদি কিছু জানতে পারে তাহলে আয়ানও জেনে যাবে। নিজের বড় ভাইয়ের ভয়ে সে একটু গুটিয়ে গেল। এরপর সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আগে বলুন, আমার ফোন কেন আপনি ধরেছেন? বিনা অনুমতিতে অন্যের ফোন ধরতে হয় না, আপনি জানেন না? হিমেল যেন পাত্তাই দিল না। তার এই উপদেশে আবারও বলল, আমি তোমাকে আর একবার জিজ্ঞেস করব, এরপর যদি আশানুরূপ উত্তর না পাই তাহলে এই মুহূর্তে আমি আয়নকে কল করব। হিমেলের রাগ সম্পর্কে রামিসা খুব ভালো করেই জানে। এই লোক তার ভাইয়ের মতোই রাগী, সবসময় চিলমুজে থাকলেও যখন রেগে যায় তখন তার ভাইয়ের রাগকেও ছাড়িয়ে যায়। হিমেলকে দেখে যতটা শান্তশিষ্ট মনে হয় তার থেকেও সে বেশি রাগী। রামিসা এটা জানে, তাই হিমেলকে সত্যি বলাটা সিদ্ধান্ত নিল সে। একটু কাঁপা কণ্ঠে বলে উঠল, রাজীব আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে। রামিসার বলতে দেরি, হিমেলের ফোন আছাড় মারতে দেরি হয় না। হিমেল মেঝেতে এক আছাড় মারল তার হাতে থাকা রামিসার ফোনটি। ঘুরিয়ে ভেঙে গেল রামিসার শখের ফোনটা। এই ফোনটা সে এসএসসির পরে অনেক কান্নাকাটি করে আয়নের কাছ থেকে নিয়েছিল। অনেক শখের ফোন ছিল এটা। জলে টইটুম্ব চোখ নিয়ে সে হিমেলের দিকে তাকিয়ে বলে, এটা আপনি কি করলেন? হিমেল আবারও আগের মতো রামেসাকে পাত্তা না দিয়ে তার তর্জনী আঙুল উঁচু করে বলল, রাজীবের সাথে যেন আর কখনো কথা বলতে না দেখি। আই শিওর এরপরে এর ফোনের জায়গায় তুমি থাকবে। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং ফর ইউ। বলেই চলে যেতে চাইল হিমেল, কিন্তু ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলা এবং রাজীবের সাথে কথা বলতে বারণ করার ক্ষোভে রামেসার চোখ মুছে চেতে বলে উঠল, আপনার কি সমস্যা? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো, যা খুশি তাই করব। আপনি কে বলার? আর আমি কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না, তাকে আপনার কাছে শিখে নিতে হবে? ফট করে রামেসার কাছে এসে তার হাত চেপে ধরতে গিয়েও ধরল না। চোখ বন্ধ করে একটু শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল, রাজীবের সাথে তুমি কথা বলবে না, তার মানে বলবে না। আমি বলেছি এই কারণে বলবে না, কারণটা আমি তোমায় বলতে বাধ্য নই। এরপর যদি একটা শব্দ উচ্চারণ করেছো তাহলে আমি আয়নকে সব বলে দেব। এই রেস্টুরেন্টে ডিনারের পর আয়ান আর আদ্রিকা যখন গাড়িতে করে নাফা ভ্যালির পথে রওনা দেয় তখন রাত গভীরতা শুরু করেছে। চারিদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও এক ধরনের মায়া, এক ধরনের রহস্যময়তা যেন ছড়িয়ে পড়েছে। যতই তারা নাফা ভ্যালির দিকে এগিয়ে যায় ততই রাস্তার দুপাশে আঙুরের গাছগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। গাড়ির জানালা দিয়ে আদ্রিকার বাইরে তাকিয়ে থাকে, দেখছে আঙুরের গাছ সারি সারি, যাদের পাতায় জলজল করছে চাঁদের মায়াবী আলো। আয়নের চোখে তখন এক ধরনের শান্তি। সে গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে আদ্রিকার দিকে তাকায়, আর আদ্রিকার চোখে এক ধরনের বিস্ময় আর মধ্যতা দেখে। এই প্রথম আদ্রিকাকে সাথে নিয়ে ঘোরার সুযোগ পেয়েছে আয়ন। বিশেষ কিছু মুহূর্ত না জমালেও সবই বৃথা। নাফা ভ্যালিতে পৌঁছে তারা গাড়ি থেকে নামে, আর সঙ্গে সঙ্গে এক ধরনের শীতল বাতাস তাদের গায়ে লাগে। চারিদিকে শুধু নিস্তবতা, গাছের পাতায় মৃদু শোষো আওয়াজ, আর দূরে পাহাড়ের ছায়া, আকাশের অগন্তিক তারা যাদের আলো মাটিতে ছড়িয়ে পড়েছে। পুরো ভ্যালি যেন এক স্বপ্নের জগতে পরিণত হয়েছে। পথ ধরে হাঁটতে হাঁটতে তারা আঙুরের বাগানের দিকে এগিয়ে যায়। বাতাসে আঙুরের মিষ্টি গন্ধ ভাসছে, আর দূরে থেকে কোনো পাখির দানা ঝাপটানোর শব্দ মাঝে মাঝে ভেসে আসছে। আদ্রিকা সেই পরিবেশে মুগ্ধ হয়ে যায়।
তার মনে হয় যেন তারা দুজন এক বিশাল প্রকৃতির মাঝে একা, শুধু একে অপরের জন্য এই রাত, এই পরিবেশ তৈরি হয়েছে। আদ্রিকা উৎফুল্লে বলে ওঠে, কত সুন্দর এই জায়গাটা। আপনি আগে এসেছিলেন এখানে? আয়ান বলল, না, আগে কখনো আসিনি। তবে যখন এই দেশে পড়াশোনা করতাম তখন বন্ধুদের কাছে শুনেছিলাম জায়গাটা অনেক সুন্দর, তাই তোমায় নিয়ে এলাম। এই রাত্রির গভীরতা, সেই নিস্তব্ধতার মাঝে তাদের হালকা কথোপকথন, সব মিলিয়ে নাফা ভ্যালি যেন এক জীবন্ত স্বপ্ন, যেখানে প্রকৃতি আর তাদের ভালোবাসা একাকার হয়ে গেছে। আয়ান আলতো করে আদ্রিকার হাত ধরে হাঁটতে লাগলো, যেন এই মুহূর্তে তার চেয়ে মূল্যবান কিছু নেই। পাহাড়ের উপরে উঠে তারা দূরে পাহাড়ি উপত্যকার দিকে তাকিয়ে রইল, যেখানে সবুজের মাঝে ঝলমলে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে। চারপাশ নীরব প্রকৃতি, গাছপালা আর মৃদু বাতাস তাদের সঙ্গ দিচ্ছে। আর আদ্রিকার হাতের কোমল স্পর্শ আয়ানের যেন অদ্ভুত এক প্রশান্তি এনে দিচ্ছে। এই নীরবতা তাদের মধ্যে অনুভূতিগুলোকে আরও গভীর করে তুলছে, যেখানে কোনো কথা না বলে তাদের এক গভীর বোঝাপড়া গড়ে উঠেছে। পাখিদের মৃদু গান আর নদীর কলকল ধ্বনি যেন তাদের এই মুহূর্ত সঙ্গী হয়ে উঠেছে। এই নীরবতার মাঝে তারা একে অপরের স্পন্দন শুনতে পাচ্ছে, যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য এই মুহূর্তে এসে মিশেছে তাদের মাঝে। থাক না এইরকম কিছু নীরবতা, যার মাধ্যমে এক অদৃশ্য ভালো লাগা অনুভূতি পাওয়া যায়। জীবনের অধ্যায়ে নীরবতার এই মুহূর্তও সোনালি অক্ষরে গাঁথা থাকুক। আদ্রিকা হঠাৎ থেমে আয়নের দিকে মুখ ঘুরিয়ে বলল, এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই সুন্দর মুহূর্তটা উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আয়ান আদ্রিকার চোখে চোখ রেখে একটু মুগ্ধতার সাথে বলল, তুমি জানো এই মুহূর্তটা আমার কাছেও চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি আমি, বরং তোমার উপস্থিতিতেই এই মুহূর্তটা এত সুন্দর হয়ে উঠেছে। তুমি পাশে আছো বলেই সময়গুলো এমন মধুর, এমন অর্থপূর্ণ। আমার জীবন তোমার সঙ্গেই পরিপূর্ণতা পেয়েছে, আর এই ক্ষণগুলো তুমি আমাকে উপহার দিচ্ছ প্রতিটি নিঃশ্বাসে। ধন্যবাদ যদি দিতে হয় তবে সেটা তোমাকেই দেব, আমাকে এই অমূল্য সময়ের অংশ করে তোলার জন্য। আদ্রিকা মুগ্ধ হয়ে শুনল আয়ানের মুখনিসৃত কথাগুলি। চাঁদের রূপালি আলোর লেকের জল যেন রূপার মতো ঝলমল করছে, আর সেই আলোর আদ্রিকার চুলে পড়ে তার সৌন্দর্যকে যেন আরও দ্বিগুণ করে তুলেছে। আয়ান মধ্য দৃষ্টিতে আদ্রিকার দিকে তাকিয়ে রইল, তার চোখে যেন অসহ্য ভালোবাসার কথা লেখা আছে, যা বলার ভাষা হয়তো আর নেই। আদ্রিকা একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলল, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? আয়ান হাসি দিয়ে বলল, তোমার সৌন্দর্য আমার চোখকে আর অন্য কোথাও তাকাতে দিচ্ছে না। এই যে এত সুন্দর প্রকৃতিও তোমায় দেখে হিংসা করবে। আদ্রিকার ঠোঁটের লাজুক হাসি ফুটে উঠল, আর সেই হাসিতে আহানের হৃদয় ভরে গেল আনন্দে। পাহাড়ি পথ ধরে তারা হাত ধরে হাঁটতে লাগলো। পায়ের নিচে পড়া শুকনো খসখসে শব্দ তুলছে। পায়ের নিচে শুকনো পাতায় মৃদু খসখসে শব্দ তুলছে। বাতাসে হালকা শীতলতা, কিন্তু আয়নের হাতের উষ্ণতা যেন আদ্রিকার হৃদয় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। পাখিদের মিষ্টি সুর, পাখিরা যেন তাদের ভালোবাসার গান গাইছে, আর সূর্যাস্তের আলো রেশ তাদের আশেপাশে এক সোনালি মায়াজালে ছড়িয়ে দিচ্ছে। একটু উঁচু পাহাড়ি জায়গায় এসে তারা থামলো, যেখানে দাঁড়িয়ে চারপাশের পুরো প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে পড়ে। দূরে পাহাড়ে ঢালে এই ঘন সবুজ বন, আর সেই বনের ভেতর দিয়ে বয়ে চলা একটি ছোট্ট নদী দেখা যাচ্ছে। নদীর ধারের গাছগুলো পাখিরা চাক বেঁধে উঠেছে, আর সেই দৃশ্য দেখে আদ্রিকা বলে উঠল, এত সুন্দর, এটা যেন কোনো গল্পের বইয়ের দৃশ্য। আয়ান মৃদু হেসে বলল, হয়তো আমাদের গল্পেরই কোনো এক অধ্যায়। আকাশের নীলাভা সৌন্দর্য এই প্রকৃতির মাঝে তাদের হৃদয়ে এক নিঃশব্দ প্রতিজ্ঞা জন্ম নিল। তারা চিরকাল এইভাবে একে অপরের পাশে থাকবে, যেভাবে এই পাহাড়
নদী আর প্রকৃতি চিরকাল অটুট থাকবে। রামিসা গত 1 ঘন্টা মেরে বসে আছে। সে যে রিলেশনে আছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না, এমনকি সে তার প্রাণের বান্ধবী তার বেস্ট ফ্রেন্ডকেও বলেনি। রাজীবের সাথে তার সম্পর্ক গত 1 বছর ধরে। কলেজে ওঠার পর রাজীব প্রথমে রামিসাকে প্রপোজ করেছিল। প্রথমে রিজেক্ট করলেও পরবর্তীতে আর পারেনি। এইভাবেই সে দিনে দিনে রাজীবের প্রতি আরও বেশি দুর্বল হয়ে গেছিল। ফলস্বরূপ সৃষ্টি হয়েছিল ভালোবাসা। আজ পর্যন্ত সে কাউকে এই কথা বলেনি। গোপনে তারা একে অপরের সাথে সময় কাটিয়েছে, দিনরাত কথা বলেছে। রামিসা এখন এটা বুঝে পাচ্ছে না সে এখন কি করবে। সে ভাবতেই পারেনি যে সে এইভাবে ধরা পড়ে যাবে, তাও আবার তার জাতশত্রু হিমেলের কাছে। সমস্যা এটা না যে হিমেল জানতে পেরেছে, আসল সমস্যাটা হচ্ছে এখন আয়ানও জেনে যেতে পারে। সেটা এখন রামিসা আর জন্য খুব বিপজ্জনক। রামিসার টেনশনে সারা ঘর পায়চারি করছে আর নখ কামড়াচ্ছে। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন তো রাগের মাথায় ভয় পেয়ে হিমেলকে বলে দিল রাজীব তার বয়ফ্রেন্ড। কিন্তু এখন কি হবে? পায়চারি করতে করতে হঠাৎ থেমে গিয়ে সে মনে মনে ভাবল, রাজীবের নাম উনি কিভাবে জানলেন? আমি তো ওর নাম্বার নাম দিয়ে সেভ করে রাখিনি। আবার রাজীবের সাথে আমার কথা বলতে বারণ করেছেন। তাহলে রাজীবকে উনি চিনে? আর উনি যদি রাজীবকে চিনেও থাকে তাহলে আমাকে বারণ করলো কেন এইভাবে? পরবর্তীতে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল রামিসা। মনে মনে ভাবল, বারণ তো করবে, আবার ভালো থাকাটা তো সহ্য হবে না, যত সব চিকার বাক্য থাকার। এরপর সে মেঝেতে পড়ে থাকা গুড়িয়ে যাওয়া ফোনের দিকে কাতর হয়ে তাকালো। এখন একটা ঘুমের দরকার, না হলে খুব খারাপ লাগবে। মনে মনে সে এই সিদ্ধান্ত নিল যে ওনাকে আটকাতেই হবে, না হলে ভাইয়া জেনে যাবে। সকালে প্রথম আলো যখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ল, চারপাশের প্রকৃতি যেন নতুন করে জেগে উঠল। সূর্যের সোনালি রশ্মি মেঘের ফাঁক গলে নরমভাবে ভেসে আসছে। পুরো আকাশ যেন এক সোনালি চাঁদের ঢাকা। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু রূপার মতো ঝিকিমিকি করছে, আর সেই ঝিকিমিকি আলোয় ছড়িয়ে পড়ছে চারিদিকে। পাখিরা তাদের মধুর কণ্ঠে সুর তুলছে, যেন আজকে সকালটা স্বাগতম জানাচ্ছে। বাতাসে ফুলের মিষ্টি সুবাস ভাসছে, মনে প্রশান্তি এনে দিচ্ছে। নদীর পানি ধীরে ধীরে বয়ে চলেছে, তার মৃদু কলকল শব্দ যেন প্রকৃতির সঙ্গীতের মতো শোনা যাচ্ছে। আজকে সকালটা বিশেষ, কারণ সূর্যের আলো মাটিতে ছড়িয়ে পড়ার সাথে সাথে অনিমা চৌধুরীর বাড়ি সবাই আনন্দ জেগে উঠেছে। বিয়ের সাজসজ্জা ঘেরা বাড়ির প্রতিটি কোণে এক ধরনের উত্তেজনা আর আনন্দের বাতাস বইছে। বাড়ির উঠানে ফুলের তোড়া সাজানো হচ্ছে, আর গাছের ডালে ডালে রঙিন আলোয় মালা ঝুলছে। বাতাসে মিষ্টির গন্ধ, মেহেন্দির সৌরভ আর সজীব ফুলের সুবাস মিলেমিশে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। পাখিরা যেন তাদের আনন্দময় সকালে বিশেষ করে সুর তুলছে। তাদের মধুর কণ্ঠে চারপাশে খুশির রং ছড়িয়ে পড়েছে। দুপুরের পরে সমস্ত মেহমান আসতে শুরু করবে। বাড়ির ছেলেদের তো বসে থাকার সময় নেই। বিয়ের অনুষ্ঠানটা আমেরিকায় হচ্ছে, কিন্তু এখানকার কর্মী তো বাঙালি নিয়মের বাড়ি স্টেজ সাজাতে পারবে না। এই কারণে সমস্ত আয়োজন সাজসজ্জা বাড়ির ছেলেদের করতে হচ্ছে। মেহেন্দি অনুষ্ঠানটা বাড়ির ছাদে করা হবে প্ল্যান করা হয়েছে। সেই তখন থেকে আদ্রিকা আয়নের পিছু পিছু খাবারের প্লেট নিয়ে ঘুরছে আর বলছে, একটু খেয়ে নিন আগে, তারপর কাজ করুন। বলেই আবার আয়নের পিছনে পিছনে ইউটার্ন মারছে, আর আয়নও বারবার বলছে, সময় নেই আদ্রিকা, একদম সময় নেই। এখনো গেট সাজানো বাকি, ছাদে স্টেজ করা হয়নি এখনো। ও শিট, গোলাপ ফুলগুলোও এখনো আনা হয়নি। এই হিমেল, ফুলগুলো কই? বলেই আয়ন আবারও আদ্রিকাকে পেরিয়ে চলে গেল। কিন্তু আদ্রিকা হার মানল না, সব কাজ ফেলে আয়নের পিছনে ছুটতে থাকলো। আরে বাবা, না খেলে শক্তি আসবে কই থেকে, আর কাজ করবে কিভাবে? এই লোকের কি এটা ঘটে ঢোকে না? এইরকম করতে করতে অবশেষে আয়ন বলল, আদ্রিকা, লক্ষ্মী বউ আমার, সোনা বউ, কথা শোনো। আমার সত্যিই সময় নেই। তুমি পারলে এক কাজ করো, খাইয়ে দাও আমায়।
সবশেষে এটা মানলো আদ্রিকা। সে এখন রীতিমতো আয়নের পিছনে পিছনে ঘুরছে আর আয়নের মুখে ক্ষণে ক্ষণে খাবার তুলছে, যেন আয়ান 1-2 বছরের বাচ্চা। এই দৃশ্য দেখে রামিয়া বেগম আমিজা চৌধুরীর উদ্দেশ্যে বললেন,